যারা জয়েন করেছো তারা একটু বাকিদের মেনশন করে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যদি সাউন্ড ভিডিও ক্লিয়ার হয় তাহলে আমরা শুরু করে দিই। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আজকে আমরা আলোর বেতিসারের ডিপে যাব। এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র আলোর বেতিসার কি জেনে আসছি। তো আজকে মেইনলি আমরা আলোর বেতিচার এখানে আলোর বেতিচার যখন হয় ইয়ংয়ের দ্বিচিক পরীক্ষা আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করব। এবং আমরা জানি বেতিচার দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক। তো গঠনমূলক বেতিচার কখন সৃষ্টি হয় বা কোন পজিশনে সৃষ্টি হয়, ধ্বংসাত্মক বেতিচার কখন সৃষ্টি হয় বা কোন পজিশনে সৃষ্টি হয়, এগুলো কিন্তু নির্দিষ্ট। কারণ আমরা জানি হচ্ছে সমদশা হইলেই গঠনমূলক, বিপরীত দশা হলে আমাদের ধ্বংসাত্মক। তো এখন হচ্ছে কোন কোন পজিশনে সমদশা হবে সেটা বের করা যায়, কোন কোন পজিশনে বিপরীত দশা হবে সেটা বের করা যায়। সেটা বের করাটা হচ্ছে আমাদের আজকের কাজ। আমরা বের করব কোন কোন পজিশনে সমদশা মিলিত হচ্ছে, কোন কোন পজিশনে বিপরীত দশা মিলিত হচ্ছে। এরপর আমরা সেখান থেকে বাকি জিনিসগুলো বের করতে পারবো। তো তার আগে আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করা। তোমরা একটু বাকিদের মেনশন করে দাও। সব কিছু ক্লিয়ার কিনা কনফার্ম করে আমরা শুরু করে দিই। এই বেতিচার থেকে পরীক্ষা প্রশ্ন সবচেয়ে বেশি হয়, কারণ আমি বেতিচারটা একটু ডিটেলস ব্যাখ্যা করব। বেতিচার এই অধ্যায়ে সৃজনশীল আসলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি 90% কেস বেতিচার থেকে প্রশ্ন হয়।
বলো একটু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা শুরু করতেছি। হ্যাঁ, আলোর ব্যতিচার আমরা শুরু করি যদি আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার হয়। সাউন্ড ভিডিও ক্লিয়ার হলে আমরা শুরু করি। ওকে, তাহলে সবাই একটু দিয়ে খেয়াল করে দেখো আলোর ব্যতিচার কি আমরা আগে থেকেই জানি। আমরা জানি আলোর ব্যতিচার কি। আলোর ব্যতিচার দুই রকম, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। কারণ আমরা জানি ক্রমাগত উজ্জ্বল এবং অন্ধকারের ডোরা সৃষ্টি হয়। এই যে গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে সেখানে আমার উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে মানে হচ্ছে আলোর তীব্রতা বেড়ে যায়। আলোর তীব্রতা বেড়ে যায় মানে হচ্ছে আই ম্যাক্স থাকবে, মানে আয়ের মান সবচেয়ে বেশি থাকবে, সর্বোচ্চ পরিমাণ থাকবে। তো তীব্রতা তাহলে আলোর তীব্রতা অনেক বেশি। আর এটা তখনই হয় যখন আমার তারা সমদশায় মিলিত হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া সমদশায় মিলিত হলে তো বিস্তার বেড়ে যায়, তীব্রতা কেমনে? কারণ আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে আই ইকুয়ালস হচ্ছে 2π² f² a² ρv। এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। এখান থেকে আমরা বলতে পারি অন্য সব কিছু কনস্ট্যান্ট থাকলে আই ইজ প্রপোর্শনাল টু a²। এর মানে আমরা বলতে পারি হচ্ছে কোনো একটা তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে বিস্তার যদি ম্যাক্সিমাম হয় তীব্রতাও ম্যাক্সিমাম, বিস্তার যদি মিনিমাম হয় তীব্রতাও মিনিমাম। তাহলে যখন আমাদের আই ম্যাক্স হবে তখন যখন আমার এটা আমাদের ম্যাক্সিমাম হয়। আর ম্যাক্সিমাম মানে হচ্ছে দ্বিগুণ, একটু পরেই দেখবো আস্তে আস্তে। আর এটাকে আমরা অনেক সময় উজ্জ্বল বিন্দুটাকে চরম বিন্দু বলি। কি বলি? চরম। আর এটা তখনই হয় যখন আমাদের তরঙ্গদ্বয় কোন দশায় মিলিত হয়? সমদশায় মিলিত হয়। আর আলোর ব্যতিচারে কিছু শর্ত আছে, গত ক্লাসে দেখছিলাম। আর ধ্বংসাত্মক ব্যতিচার তখন যখন তারা বিপরীত দশায় মিলিত হয়। আর ধ্বংসাত্মক মানে হচ্ছে সেখানে অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। আর এই ক্ষেত্রে আমার তীব্রতা কি হবে? আলোর তীব্রতা I = 0 হয়। আলোর তীব্রতা শূন্য হয়, কোনো তীব্রতা থাকে না, যার কারণে অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। এখন আমার কথা হচ্ছে কখন এই গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, এটা সৃষ্টি হওয়ার শর্তটা কি? আর কখন ধ্বংসাত্মক সৃষ্টি হবে সেটা সৃষ্টি হওয়ার শর্ত কি, সেটাই আমরা আজকে দেখব। তো আসো আমরা শুরু করি। তাহলে আমরা একটু দেখি তাহলে আমাদের এখানে কিভাবে আমরা আগাবো। তাহলে ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা থেকে আমরা এখন যে কাজটা করব যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সম্পর্কে আমরা ডিটেলস আইডিয়া নিব। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখি আমার কোন জায়গায় গঠনমূলক কোন জায়গায় ধ্বংসাত্মক আমি জানি না, কিন্তু আমাকে জানতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখন পুরো জিনিসটা তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যা করব। তাহলে একটু দেখো আমাদের এখানে মেইন কাহিনীটা কি। মেইন কাহিনীটা হচ্ছে এরকম, দেখো কোনো একটা সোর্স থেকে আলো সৃষ্টি হলো, ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষা। আমরা এখানে দুইটা চির রাখলাম, এখানে একটা চির, এখানে একটা চির। এই দুইটা চির যে দুইটা আছে, আর একটু বড় করে আঁকি, এখানে একটা আলোক উৎস আছে। এখানে আমরা দুইটা চির রাখবো, এটা একটা চির, এটা একটা চির, দুইটা চির রাখবো। আর এখানে আমরা একটা পর্দা রাখবো, যে পর্দায় আমরা আলোর ব্যতিচার দেখতে পাবো, সেই পর্দাটা। এবার আসো এখানে ভালো করে খেয়াল করি, আমরা কয়েকটা টার্ম একটু ভালো করে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে ভাইয়া এটা চির বা স্প্লিট বা অনেকে চিরও বলে, এটা হচ্ছে চির বা চির। এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এ দ্বারা। তাহলে আমরা যে এ বলতেছি, এ বলতে আমরা কি বুঝবো? এ বলতে আমরা বুঝবো হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি, তপন স্যারের বইতে এটাকে এ দ্বারা প্রকাশ করছে, তপন স্যার। আর ইসাক স্যারের বইতে এটাকে 2D দ্বারা প্রকাশ করছে। 2D দ্বারা কে প্রকাশ করছে? ইসাক স্যার। ভালো করে খেয়াল করো, তোমরা অনেকেই আমাদেরকে পরে ঝালাই পেলো যে এগুলোর জন্য ভাই তপন স্যারের বইতে একটা দিছে, ইসাক স্যারের বইতে আরেকটা দিছে। তো আমি জাস্ট ধরে নিলাম কোনো একটা জায়গায় ফর্মুলা আসছে এরকম, তপন স্যারের বইয়ের মাধ্যমে ফর্মুলা আসছে এরকম λD/A। তাহলে সেই ফর্মুলাটা ইসাক স্যারের বইতে কেমন হবে? λD/2A, টুয়াইস ডি। এর জায়গায় এ মানে কি 2D। উনি অর্থাৎ
ইসাক স্যার এই দূরত্বটাকে টু ডি দ্বারা প্রকাশ করছে, তপন স্যার এটাকে এ দ্বারা প্রকাশ করছে। তাহলে তপন স্যারে যখন ফর্মুলা এরকম আসবে, ইসাক স্যারের বইতে ফর্মুলা এরকম আসবে। তপন স্যারের যদি ফর্মুলা এরকম আসে ল্যামডা ডি বাই টোয়াইস এ, ইসাক স্যারের বইতে আসবে ল্যামডা ডি ডিভাইডেড বাই 4D আসবে, কারণ এর মান হচ্ছে 2D। তাহলে এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। আমরা ইসাক স্যারেরটা ফলো করবো না, আমরা তপন স্যারেরটা ফলো করবো, যে কোনো একটা ফলো করলে হয়। তাহলে দেখো আমরা যখন এই সূত্রগুলো ব্যবহার করতেছি, এ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর এখানে তাহলে দেখো এটা অনুযায়ী তপন স্যার অনুযায়ী এ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর ইসাক স্যারের বইয়ের মতে 2D মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কথা ক্লিয়ার কি না? সো কনফিউজড হওয়া যাবে না, কোনো বইতেই ভুল নাই, দুইটা বইই সঠিক। পার্থক্য হচ্ছে এক জায়গায় ওনারা এটাকে নাম দিছে এ, আরেক বইতে এটাকে নাম দিছে 2D। যেহেতু এই দুইটা সবচেয়ে জনপ্রিয় বই, ওই কারণে আমাদের এই দুইটা বইয়ের মধ্যে যেখানে আমার কম্বিনেশনটা একটু এলোমেলো সেগুলো আমাকে বলে দিতে হয়, ওই কারণে এটা বলে দিচ্ছি। কারণ অনেকেই ইসাক স্যারের বই ফলো করে, অনেকে তপন স্যারের বই, তখন দেখা যায় আমি তপন স্যারের বইয়ের মতো করে দিলাম, তারা বাসে যেয়ে যখন দেখলো এটা তখন তারা উল্টে গেল, তপন স্যারের বইতে ফর্মুলা পাইলো এই দুইটা, এখানে পাইলো এই দুইটা, তখন তারা এলোমেলো হয়ে যায়। তো মাথায় রাখবো তপন স্যারের বইয়ে যে এ ব্যবহার করা হয়েছে এ মান হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর ইসাক স্যারের বইতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে 2D দ্বারা প্রকাশ করছে। তাহলে এখানে ডি মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, অর্ধেকটাকে আমরা ডি বলতে পারি। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আর আমরা ব্যবহার করব হচ্ছে তপন স্যারেরটা, ইসাক স্যারেরটা ব্যবহার করব না। আগে বলো এই কনফিউশনটা ক্লিয়ার কিনা? এই জায়গায় কনফিউজ হওয়া যাবে না, দুইটা বইয়ের মধ্যে সেম কথা, জাস্ট ভিন্নভাবে প্রকাশ করছে। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো, না হয় ম্যাথ করতে গেলে তোমরা ঝামেলা করে ফেলবা, ম্যাথ করতে গেলে তোমরা ঝামেলা করে ফেলবা। আমাকে বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথাটা বুঝতে পারছি কিনা আমি, যে দুইটা বইয়ের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আসলে পার্থক্য না, দুইটা বইয়ের গঠনমূলক যে আমাদের পার্থক্যটা, কিন্তু আমার আসলে কনসেপ্ট সেম। কারণ তোমরা হয়তো বই পড়ার সময় তখন আমাকে ঠিকই এই কোয়েশ্চেনটা করতে, ওই কারণে মানে তোমরা না, প্রতি বছরই সবাই করে, ওই কারণে আমি আগে থেকে এটা ক্লিয়ার করে দিলাম। এখনও কিন্তু আমি সূত্র পড়ায়ও নাই, তাও বলে দিলাম আগে ভাগে। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় এবার তাহলে আমরা একটু দেখি, যে আমরা যদি দেখি তাহলে আমরা কি পাবো, একটু খেয়াল করে দেখো। আমরা তাহলে এগুলো পড়বো না, আমরা 2D দ্বারা পড়বো না, আমরা তপন স্যারের মতো করে পড়বো, এগুলো পড়বো না। ওকে, এবার আসো এ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এর পরে যতগুলো ম্যাথ করবো, আমরা ম্যাথও করা লাগবে কিন্তু এই কনসেপ্ট থেকে মাথায় রাখবো। এখানে এ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাকে আমি বলি এ। আর রিপিট অ্যাগেইন, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাকে আমি বলি হচ্ছে এ। এবার আসো, এগুলো হচ্ছে চির আর এটা হচ্ছে পর্দা। চির ও পর্দার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ডি। তাহলে ডি মানে কি? চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব। এর মানে আমরা এভাবে বলতে পারি চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব, এটাকে আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ম্যাথ করার সময় যদি তোমাকে চির থেকে পর্দার দূরত্ব দেওয়া থাকে, তোমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে বড় হাতের ডি এর মান, এটা হচ্ছে বড় হাতের ডি এর মান। আর এখান থেকে মনে করো ফর এক্সাম্পল কোন একটা এই বিন্দুতে আমার কাছে জানতে চাইছে, এই বিন্দুতে কি এটা গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? তাহলে আমার এখানে এই বিন্দুতে একটা আলো যাবে, এখান থেকে একটা আলো যাবে। আমাদের ভালো করে খেয়াল করো, এই চির থেকে আলো আমার এখানে যাবে, এই চির থেকে আলো আমার এখানে যাবে তরঙ্গ আকারে। তাহলে একটা তরঙ্গ এখান থেকে এখানে গেল, আর একটা তরঙ্গ এখান থেকে এখানে গেল। আচ্ছা তোমরা চিন্তা করো দুজনের কি আমার পথ কি সেম? না, ওর পথ যতটুকু, এর অতিক্রান্ত পথকে যদি আমি x1 বলি, এখান থেকে এতটুকু দূরত্ব, এটার অতিক্রান্ত পথকে যদি আমি x2 বলি, তাহলে আমরা বলতে পারি পথ পার্থক্য মানে হচ্ছে এই দুইটার পথের পার্থক্য হচ্ছে x2 - x1, অর্থাৎ দুইটা সেম না, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হচ্ছে। পথ পার্থক্য, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হচ্ছে। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি যদি এখন এখান থেকে লম্ব টানি তাহলে এটা হচ্ছে পথ পার্থক্য। এই পথ পার্থক্যটা কেমন দেখো, এই পথ পার্থক্যের সাথে দশা পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য,
তার সাথে দশাপার্থক্যের এটা সম্পর্ক আছে কিনা গত ক্লাসে দেখছিলাম। পথ পার্থক্যের সাথে দশাপার্থক্যের এটা সম্পর্ক আছে। এই যে তাদের পথ পার্থক্য দশাপার্থক্য, এখান থেকে আমি আইডিয়া করতে পারবো এখানে কি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক। কারণ এইটা তো যে কোনো জায়গায় আমি জিজ্ঞেস করতে পারি, তোমাকে আমি এখানে জিজ্ঞেস করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, যেখানেই করি না কেন তোমাকে আমাকে আনসার দিতে হবে এটা কি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক, গঠনমূলক নাকি ধ্বংসাত্মক। এবার আসো ভালো কথা, তাহলে এই যে এই অতিক্রান্ত দূরত্বটাকে নাম দিচ্ছি x1। তাহলে চিত্র আঁকার সময় আমি এরকম তরঙ্গ দেখাবো না, চিত্র আঁকার সময় এরকম সোজা একটা লাইন টেনে দিব। এটাকে দিচ্ছি হচ্ছে আমাদের এরকম চিত্র আঁকার সময় ডাইরেক্ট দিয়ে দিব। মনে করো এটাকে নাম দিলাম হচ্ছে S1, আমাদের স্লিট 1, এটা হচ্ছে S2 মানে স্লিট 2। এটা মনে করো ফি বিন্দু, ফি বিন্দুটা আমরা বের করব। এখন আমি যে কাজটা করলাম, তো আমি পথ x1 না ধরে আমি তো পথপার্থক্য বের করবো, ঠিক কি না? জি ভাইয়া। তাহলে আমরা এখান থেকে একটা লম্ব টানি, কী টানবো? লম্ব। যদি লম্ব টানি, আসলে দেখো এখানে কিন্তু এই ফিটা অনেক বেশি দূরে না, কাছে, কিন্তু কাছে নিতে হয়, অনেক বেশি দূরে নেওয়া যায় না, কাছে নিতে হয়। তো কাছাকাছি থাকলে আমরা বলতে পারি যে এটা যদি x1 হয়, এই অংশটাকে প্রায় x1 বলা যায়। স্বাভাবিক হিসাব নিকাশ, যদি আমার এখানে অ্যাঙ্গেলটা খুবই ছোটো হয় তখন আমার এখানে প্রায় x1 বলা যায়। তখন আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার দশাপার্থক্য x। ওই কারণে আমরা বলবো x মানে হচ্ছে অ্যাকচুয়ালি x2 মাইনাস x1। পুরোটা যদি x2 হয়, তার থেকে x1টা চলে গেল, সেটা হচ্ছে আমাদের x। এটাকে আমরা বলতেছি তার পথপার্থক্য, পথপার্থক্য। এই পথপার্থক্যের কারণে দশাপার্থক্য কতটুকু আমরা জানি, দশাপার্থক্য এবং পথপার্থক্যের একটা রিলেশন আছে। আমি আবার বলতেছি, মানে জিওমেট্রিক্যালি আমার এগুলো লাগবে, ওই কারণে আগে থেকে বলে রাখতেছি। এটা একটা চির, এটা একটা চির, চির দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a। এবার আসো আমাদের প্রথম যে আমাদের পি বিন্দুতে প্রথম যে আমাদের চির, এই প্রথম চির থেকে যে তরঙ্গ গেল তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 ফি। সেকেন্ডটা থেকে যেটা গেল তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 ফি, S2 ফি। তাহলে আমরা বলবো আমাদের পথপার্থক্য সমান S2 ফি মাইনাস S1 ফি, স্বাভাবিক। এবং এটাকে আমরা x দ্বারা প্রকাশ করতেছি। এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতেছি? x দ্বারা প্রকাশ করতেছি, যে পথপার্থক্যটাকে আমি x দ্বারা প্রকাশ করতেছি। এবং এখানে আমরা বলবো জিওমেট্রিক্যালি এটাই হচ্ছে আমাদের x। যেহেতু এটা কাছাকাছি, এটাকে আমরা x ধরে নিতে পারবো। পথপার্থক্য মোটামুটি প্রায় এটার সমান। বলে এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই কথাগুলো মাথায় রেখেই কিন্তু আমরা এই কনসেপ্টটা পড়বো। তো ওই কারণে আগে এই কথাগুলো ক্লিয়ার করতে হচ্ছে, দেন এবার আমি এখন সুন্দর করে তোমাদেরকে বোঝাবো। আগে বলো এতটুকু পর্যন্ত কথাগুলো ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত কথাগুলো ক্লিয়ার কিনা? একটু তাড়াতাড়ি কমেন্ট করো। ওকে, এবার তাহলে আমরা নতুন করে পড়াই আবার, মানে পুরো চিত্রটা ছোটো করে আঁকবো এবার। ওই কারণে আমি আগে একটু হালকা করে তোমাদেরকে চিত্রটা বুঝিয়ে দিলাম। এবার আসো আমরা আমাদের আসল জায়গায় চলে যাই। আসল জায়গায় যদি চলে যাই, কি পাচ্ছি খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু আর ওই সোর্সটা দেখাচ্ছি না, চির থেকে দেখাচ্ছি। যে আমরা চির যেখানে, চির থেকে দেখাবো। একটু ভালো করে খেয়াল করো। এখানে মনে করো ধরে নিলাম এখানে চির আছে, এখানে পর্দা আছে। তো আমার এখানে যে দুইটা চির, ওই দুইটা চিরকে নাম দিলাম, একটা হচ্ছে এটা নাম দিলাম S1, আরেকটা হচ্ছে এটা নাম দিলাম S2। এটা হচ্ছে তাদের সেন্টার লাইন, সেন্টার। এই চির দুইটার মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা বলি হচ্ছে a। আপাতত এটা আমার লাগবে না, পরে ক্যালকুলেশনে লাগবে। এখন কোন একটা স্পেসিফিক বিন্দু ফি বিন্দু, এই ফি বিন্দুতে এটা কি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে যদি জানতে চাই, তাহলে আমরা খুবই সিম্পলভাবে বলতে পারি, ভাইয়া এই যে আমার এখান থেকে তরঙ্গ যেটা, সেই তরঙ্গটা এখান থেকে S1 থেকে ফি বিন্দুতে যায়, আবার এখান থেকে S2 থেকে ফি বিন্দুতে যায়। দেখো আমার এখান থেকে আলো চারদিকে প্রত্যেকটা বিন্দুতে যায়, স্বাভাবিক। এখান থেকে আলোটা কন্টিনিউয়াসলি বের হচ্ছে, সে যে সব জায়গায় যাচ্ছে।
এখান থেকে আলোটা বেরোচ্ছে, সে সব জায়গায় যাচ্ছে, তরঙ্গ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই পয়েন্টে তারা দুজন যাওয়ার পর তারা যে মিলিত হলো, তারা সমদশায়ও মিলিত হইতে পারে, বিপরীত দশায় মিলিত হলো। তাহলে আমার মনে করো বললাম ফি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক, যদি সমদশায় মিলিত হয় গঠনমূলক, বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক। চরম নাকি অবম, যদি সমদশায় হয় চরম, বিপরীত দশায় হলে অবম। উজ্জ্বল নাকি অনুজ্জ্বল, সমদশায় হলে উজ্জ্বল, বিপরীত দশায় হলে অনুজ্জ্বল। তাহলে এগুলো আমরা বুঝলাম। ওকে, এবার আসো এই যে তরঙ্গ, যেটা আমাদের এই তরঙ্গ, যেটা আমাদের S1 প্রথম চিট থেকে যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে, সেই তরঙ্গকে নাম দিলাম হচ্ছে Y1 তরঙ্গ, আর এখান থেকে যে তরঙ্গ যাচ্ছে তাকে নাম দিলাম হচ্ছে Y2 তরঙ্গ। তাহলে আমি এগুলাকে যদি লিখি তাহলে আমরা বলতে পারবো Y1 = হচ্ছে A sin 2π/λ VT লিখতে পারি। আমরা লিখতে পারি y = A sin 2π/λ VT। একটু ভালো করে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আগে এখানে ভাইয়া আমরা এটা পরে লিখতেছি, আগে তুমি আমার এদিকে দেখো। এদিকে যদি দেখো, এদিকে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি ভাইয়া, মনোযোগ দাও। y = A sin 2π/λ VT - x। এটা আমরা জানি অগ্রগামী তরঙ্গের আমাদের জেনারেল ইকুয়েশন। এখানে কোনটা দ্বারা কি মিন করে দেখো, দেখো এ দ্বারা মিন করে তার বিস্তার। ওয়াই মানে হচ্ছে যে কোনো মুহূর্তে সরণ, যে কোনো মুহূর্তে সরণ, কারণ সে উপর নিচে সরণ হবে, সেটা যে কোনো মুহূর্তে। এখানে ডিপেন্ড করবে x এর মান কত, t এর মান কত, তার উপর। সাইনের পাশে একটা কোণ থাকে, এই পুরা যে জিনিসটা এটাকে আমরা বলি হচ্ছে দশা, তার দশা। আর আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, এটাকে আমরা বলি দশা পার্থক্য। এ মানে বুঝতে পারতেছে এই পুরোটা যদি দশা হয়, মাঝখানের এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে পথ। তাহলে মাঝখানে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, পথ বলতে পারি। এই পুরোটা হচ্ছে দশা, মাঝখানে এই জিনিসটাকে আমরা বলতে পারি পথ। এবার একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে যে এক্সটা, এই এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি সে কতটুকু পথ পার্থক্যে আছে। এটা হচ্ছে এই এক্স মানে হচ্ছে তার পথ পার্থক্য। কতটুকু পথে পার্থক্যে আছে সেটা আমরা দেখব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো কোনটা কি জিনিস আমরা বুঝে গেছি। এবার আমরা দেখবো হচ্ছে ভাই সিম্পল কথা, আমাদের প্রথম তরঙ্গের মধ্যে কোনো পথ পার্থক্য নাই ধরে নিলে এখানে 0। আর দ্বিতীয় তরঙ্গের মধ্যে আমরা ধরে নিলাম এখানে পথ পার্থক্য আছে। কতটুকু আছে, ধরে নিলাম x। যেমন এখান থেকে যদি লম্বটা নিই, ভাই এই অংশটাকে বলতেছি x, এর মানে দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত, x। তাহলে এক জায়গায় যদি আমি বলি, ভালো করে খেয়াল করো, আমি যদি একটা তরঙ্গের মধ্যে লিখি বিটি মাইনাস, আমাদের মনে করো বিটি প্লাস মাইনাস যেটাই দাও কোনো সমস্যা নেই, এটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে, তোমরা জানো। আমাদের মনে করো বিটি প্লাস x1, আরেকটার মধ্যে দিলা বিটি প্লাস x2, মানে একটার দশা পার্থক্য x1 আরেকটার দশা পার্থক্য x2 সাম্যাবস্থার সাথে। তাহলে এই দুইটা নিজেদের মধ্যে দশা পার্থক্য কত, একটা থেকে একটা বিয়োগ করলে পেয়ে যাব x2 - x1। এটা হচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য। এখন আমি যে কাজটা করলাম ভালো করে খেয়াল করো, আমার এখানে প্রথমটার দশা পার্থক্য হচ্ছে x1, পরেরটার দশা পার্থক্য x2, দুইটার মধ্যে দশা পার্থক্য হচ্ছে x2 - x1। তো আমি কি করতেছি, আমি যে কাজটা করতেছি, প্রথমটার দশা 0 ধরে নিচ্ছি সাম্যাবস্থান, পরেরটার দশা ধরে নিচ্ছি x, বিয়োগ করলে হয়ে যাবে x - 0 মানে x। তাহলে আমরা লেখার সময় এভাবে লিখবো, একটা হচ্ছে 2π/λ বিটি, আরেকটাকে লিখতে পারি বিটি প্লাস x। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, x পরিমাণ পথ পার্থক্য আছে। তুমি যদি লিখো, ভালো করে খেয়াল করি,
ভালো করে খেয়াল করো, তাহলে আমি এটা একটু মুছে ফেলতেছি। তুমি যদি লেখো ভাইয়া আমার কাছে দুইটা তরঙ্গ আছে, ভালো করে খেয়াল করো, আমার কাছে দুইটা তরঙ্গ আছে। একটা তরঙ্গের নাম হচ্ছে y = y1 = a sin 2 π λ bt - x1, ওকে। আরেকটা হচ্ছে y = a sin 2 π λ bt - x2। তাহলে এই দুইটার মধ্যে কি খেয়াল করো, আমাদের এই দুইটার মধ্যে পথপার্থক্য কত? এই দুইটার মধ্যে পথপার্থক্য হচ্ছে x2 - x1। কেন ভাইয়া? পথ মানে হচ্ছে এটা, এটা হচ্ছে পথ, এটা হচ্ছে পথ, বিয়োগ করে দেন আনসার পেয়ে যাবেন, ভালো কথা। এবার আমি যদি তোমাকে বলি না ভাইয়া একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা, পথপার্থক্য কত? পথপার্থক্য হচ্ছে x। একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা, পথপার্থক্য কত? x। সিম্পল কথা, মানে আমরা আমাদের সুবিধার্থে আমরা যেটা বলতেছি, এটার অতিক্রান্ত পথ হচ্ছে এতটুকু, এটার অতিক্রান্ত পথ হচ্ছে এতটুকু, দুইটার মধ্যে পথের যে পার্থক্য সেই পার্থক্যটাকে আমরা বলতেছি হচ্ছে x। এই x হচ্ছে দুইটার মধ্যে পথের পার্থক্য। তাহলে একটাকে যদি আমি বিটি দ্বারা প্রকাশ করি আরেকটাকে অবশ্যই বিটি প্লাস x অথবা বিটি মাইনাস x দ্বারা প্রকাশ করতে হবে, এটাই স্বাভাবিক। বলো একটু বুঝছি কিনা? তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা এখন যেভাবে করতেছি এই স্টাইলটা হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিল, কিন্তু সেকেন্ড ইয়ারে তপন স্যারের বইতে দেয় নাই, তবে ইসেক স্যারের বইতে আবার আছে। তো আমরা আমাদের মতো করে করবো, আমরা সব কিছুই পড়বো। তো আসো তাহলে আমি লিখি, আমার যে দুইটা তরঙ্গ, একটাকে নাম দিলাম হচ্ছে a sin 2 π λ bt, আমি এখানে ব্যতিচার করব। তাহলে আরেকটা তরঙ্গ কি হওয়া উচিত দেখো, y2 = আমরা জানি দুইটা তরঙ্গ মিলিত হয়ে ব্যতিচার সৃষ্টি করবে যদি তাদের মধ্যে বিস্তার সেম বা প্রায় সেম হয়, বিস্তার সেম। সাইন 2 π তাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য সেম হয়, একই আলো, আলো কিন্তু একটাই ছিল, সেই আলোটা দুই ভাগে ভাগ হয়েছে, এর মানে তরঙ্গ দৈর্ঘ্য সেমই থাকবে। এটা যদি বিটি হয়, ব্যাগ কিন্তু সেম, দুইটা আমাদের কি একই ব্যাগে চলে, কারণ আলোই তো আলোর ব্যাগে চলবে। বিটি প্লাস এক্স, এর মানে হচ্ছে কার এক্স কেন দিলাম? কারণ তাদের পথপার্থক্য এক্স, আমি আগেই বলে দিয়েছি। তাহলে আমি এমনভাবে লিখলাম যাতে করে পথপার্থক্য এক্স হয়। এখন এই দুইটা তরঙ্গ কি করলে আমাদের ব্যতিচার সৃষ্টি হবে? ভাই এই দুইটা তরঙ্গ উপরিপাতিত হলে ব্যতিচার সৃষ্টি করবে, তাহলে আমি বলতে পারি একটা তরঙ্গ হচ্ছে y1 আর একটা y2, সুতরাং তাদের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গ কি হবে? y = y1 + y2। আমরা জানি দুইটা তরঙ্গ অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে আমরা y = y1 + y2 পেলাম। এবার এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আগে বলে একটু বুঝছি কিনা? তাহলে আমাদের অনেক সময় এই প্রমাণটা পরীক্ষা আসতে পারে, হ্যাঁ অনেক সময় এই প্রমাণটা পরীক্ষা আসতে পারে এভাবে। তাহলে আমরা বললাম দেখো এখান থেকে একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, তাকে নাম দিলাম y = a sin 2 π λ bt। আরেকটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বিটি প্লাস এক্স। কেন বিটি প্লাস এক্স? কারণ এখানে আমরা এক্স পরিমাণ পথের পার্থক্য আছে, তাহলে আমরা দুইটাকে প্রকাশ করলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই দুইটাকে উপরিপাতন করতে হবে। উপরিপাতন মানে তাদেরকে যোগ করা। এখন তুমি বলতে পারো ভাইয়া উপরিপাতনের ক্ষেত্রে তো আমরা জানি তারা যদি একই দিকে থাকে তাহলে যোগ, বিপরীত দিকে থাকলে বিয়োগ। তো আমার এই দুইটা তরঙ্গ তো যে কোনো দিকে হইতে পারে, সো জেনারেলি যোগ করলে আমরা সেখান থেকে পেয়ে যাব কখন আমার সমদশা কখন বিপরীত দশা। এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, জাস্ট উপরিপাতনের পরে লব্ধি তরঙ্গ বের করার জন্য জাস্ট যোগ করে দিলে হয়ে যায়। ফার্স্ট ইয়ারে আমরা পড়াইছিলাম, তাহলে আমরা এখান থেকে দুইটাকে যোগ করে দিব, হয়ে যাবে, আর কোনো টেনশন করা লাগবে না। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাইতে পারি, আগে বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইভান সাইদ এখানে শুধু এক্স না পথ, এটা পথের পার্থক্য। দেখো এই S1 থেকে সে আমার পি বিন্দুতে গেল, তার অতিক্রান্ত পথ হচ্ছে S1 ফি। এখানে আমাদের দেখো এখানে আমরা যাকে এক্স বলতেছি, এই এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি S2 ফি মাইনাস S1 ফি। কেন? কারণ S2 থেকে সে ফি বিন্দুতে গেল, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু। S1 থেকে ফিতে গেলে অতিক্রান্ত দূরত্ব এতটুকু। এই দুইটা, এটার পথ হচ্ছে এতটুকু, এটার পথ হচ্ছে এতটুকু। এই দুইটা পথের যে পার্থক্য তাকে আমরা বলতেছি পথ পার্থক্য, নাম দিছি হচ্ছে এক্স। ক্লিয়ার কিনা? সবাই রেসপন্স করতে হবে তো। আচ্ছা এবার তাহলে আমাদের বাকিটা হচ্ছে তুমি খুব সিম্পলি করে ফেলতে পারবা। দেখো
তাহলে আমাদের এখানে আমরা যে কাজটা করতে পারবো সিম্পল হচ্ছে ভাইয়া একটা আমাদের এখানে তাহলে লব্ধি তরঙ্গ যেটা লব্ধি তরঙ্গ y ইকুয়ালস টু হচ্ছে y1 প্লাস y2, তাহলে আমরা এই দুটাকে যোগ করব। যোগ করার ক্ষেত্রে দেখো এটা কিন্তু দুইটার মধ্যে কমন, তাহলে এইটাকে আমরা কমন নিয়ে নিই, কি বলো, এইটাকে কমন নিয়ে নিলাম আর বাকিটা আমরা এখানে লিখব। তো বাকিটা আমরা বাকিটা এখানে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো বাকিটা লেখার ক্ষেত্রে আমাদের বাকিটা আমরা এখানে লিখে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে আমরা বাকিটা লিখে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন 2π/λ। আমি পরেরটাকে আগে রেখে দিই, মানে জিনিসটা হচ্ছে বড়টাকে আগে রাখলাম আর কি, যাতে করে আমরা পরে আবার চেঞ্জ করতে না হয়। আমি সরাসরি বড়টাকে আগে রেখে দিচ্ছি। তাহলে আমাদের সাইন 2π/λ বিটি প্লাস এক্স প্লাস সাইন 2π/λ বিটি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে একটা সূত্র হয়, সেই সূত্রটা কি তোমরা জানো, সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি/2 সাইন সি মাইনাস ডি/2। আশা করি এই সূত্র সবাই জানি। সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি/2, সরি 2 সাইন সি প্লাস ডি/2 কস সি মাইনাস ডি/2, এটা আশা করি আমরা সবাই জানি। তো আমি তাহলে এখানে কী করব, আমরা এই পুরা যে জিনিসটা দেখতেছ তাকে সি ধরে নিব, এই পুরো যে জিনিসটা দেখতেছ তাকে ডি ধরে নিব। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা করা যায়, অবভিয়াসলি করা যায়। তাহলে আমরা এখানে সূত্র করব, সূত্র করলে কি পাবো ভাই, আমাদের টোয়াইস এ আসবে। টোয়াইস এ কেন, ওই সাইন সি প্লাস সাইন ডি সমান 2, ওই 2টা সামনে আনলাম, 2 সাইন সি প্লাস ডি/2, এটা প্লাস এটা /2। আমি দেখো রাফে করতেছি, 2π/λ বিটি প্লাস এক্স প্লাস 2π/λ ভিটি /2। তাহলে আমরা এটা প্লাস এটা /2, উপরে যদি 2π/λ কমন নিই তাহলে আমার আসবে বিটি প্লাস এক্স প্লাস বিটি /2, ঠিক কি না? তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আসবে 2π/λ, এখানে আসবে 2vt প্লাস এক্স /2। এখান থেকে বলতে পারি 2π/λ vt প্লাস x/2, এটা হচ্ছে মেইন। আমরা বলতে পারি 2π/λ bt প্লাস x/2, 2π/λ vt প্লাস x/2, 2π/λ এই যে এটা বাই এটা মানে হচ্ছে 2 কাটাকাটি x/2। তাহলে আমরা সেটা এখানে লিখে ফেললাম, ডাইরেক্ট সরাসরি লিখে দিই। আর সাইন আমরা অন্য কালার দিয়ে লিখি 2π/λ bt প্লাস x/2 ইন্টু কস সি মাইনাস ডি/2। সি মাইনাস ডি/2 মানে কি, আমরা বলতে পারি আমরা এটা মাইনাস এটা /2, এটা বিয়োগ করলে এটা হবে কাটাকাটি। তাহলে আমার এখানে থাকবে কি, শুধু এক্স থাকবে। তাহলে আমাদের যদি এক্স থাকে তখন আমার তো আর এত কিছু করার দরকার নেই, জাস্ট x/2 যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো x/2, তাহলে 2π/λ ইন্টু x/2। তাহলে এখানে বলতে পারি 2π/λ ইন্টু x/2। বলো আমরা এতটুকু বুঝছি কিনা বলো, বা আমরা এটাকে এভাবে না লিখে আবার 2 কেটে দিতে পারি। 2 কেটে দিলে সরাসরি লেখা যায় 5x/2। তো আমি সেটাই লিখি, এক লাইন বাড়ানোর দরকার নেই, সাথে সাথে লিখে দিই 5x/2। এটা সবাই বুঝছো কিনা বলো, এটা ক্লিয়ার কিনা? ফার্স্ট ইয়ারে করছো, তাও আবার করাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, এটাকে যোগ করে দিলাম, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা করলাম, তাহলে এটা পাইলাম। তো আমরা এবার এটাকে সাজায় লিখব। তো এবার আসো আমরা সাজায় লিখি। সাজায় যদি লিখি তাহলে কি পাবো দেখো, আমাদের এখানে আমরা যে কাজটা করতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের যেটা করব সেটা হচ্ছে টোয়াইস এ কস 5x/2, এটা রাখলাম। আর বাকি জিনিসটাকে আমরা লিখতেছি হচ্ছে সাইন 2π/λ বিটি প্লাস x/2। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই,
এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে যে কোনো একটা তরঙ্গ কীরকম হয়, বা ওয়াই ইকোয়ালস টু এ সাইন 2π/λ ল্যামডা বিটি প্লাস এক্স বাই টু, হোয়াট এভার, নো প্রবলেম, আমার এদিকে তাকানোর দরকার নেই। এটাই হচ্ছে আমার লব্ধি তরঙ্গ। তাহলে লব্ধি তরঙ্গের ক্ষেত্রে বাই সাইন 2π/, ল্যামডা সাইন 2π/λ বিটি প্লাস সামথিং থাকুক না, তার আগে যেটা থাকে তাকে আমি কি বলি ভাই, এটাকে আমরা বিস্তার বলি। কি বলি? বিস্তার বলি। তাহলে নিশ্চয়ই এখানে আমার যেটা দেখতেছ, এই জিনিসটা যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এটাকে নিশ্চয়ই বলবা এটাও বিস্তার। তবে কার বিস্তার? এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। লব্ধি তরঙ্গের বিস্তার। বলো ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলো। এবার এখান থেকে আমরা সব কিছু পেয়ে যাব, এখান থেকে আমরা বাকি সব অটোমেটিক পেয়ে যাব। এটা হচ্ছে তোমাকে প্রমাণটা একটু জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকার কারণে তপন স্যারের বইতে সেকেন্ড পেপার এখানে দেয় নাই, বাট তাও জেনে রাখতে হবে তোমাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টয়েস এ কস পাই এক্স বাই টু সাইন 2π/λ ভিটি প্লাস এক্স বাই টু। এই বিস্তারটা দেখো, আমি দেখতেছি আমার যে দুইটা তরঙ্গের বিস্তার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ, অর্থাৎ দুইটার বিস্তার সেম। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, তারা যদি সমদশায় মিলিত হয় তাহলে বিস্তার সর্বোচ্চ কত হবে? টয়েস এ প্লাস এ। আর তারা যদি বিপরীত দশে মিলিত হয় তাহলে বিস্তার হবে এ মাইনাস এ। এটা আমরা জানি। এখন লব্ধি তরঙ্গ যেটা, এই লব্ধি তরঙ্গ যদি তার লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ মানে কি? তারা সমদশায় আছে। এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। এই লব্ধি তরঙ্গের বিস্তার যদি সর্বোচ্চ হয়, সর্বোচ্চ মানে কি? তারা সমদশায় আছে। তারা সমদশায় যদি থাকে তাহলে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। আর লব্ধি তরঙ্গের বিস্তার যদি সর্বনিম্ন হয় বা শূন্য হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। এটা হচ্ছে মেইন কথা। ওকে, তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে দেখো আমরা কি পেলাম? প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, এই দুজন মিলিত হওয়ার পরে নতুন তরঙ্গ পাইলাম। সেই তরঙ্গের নাম হচ্ছে লব্ধি তরঙ্গ। সেই লব্ধি তরঙ্গের বিস্তার, সেই লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের যে বিস্তার, সেই লব্ধি তরঙ্গের বিস্তার তাকে আমরা সাধারণত বড় হাতের এ দ্বারা প্রকাশ করি। বড় হাতের এ দ্বারা প্রকাশ করি লব্ধি তরঙ্গের বিস্তার। সেই বড় হাতের এর মানটা হচ্ছে টুয়াইস এ কস পাই এক্স ডিভাইডেড বাই 2। একটুক জানলে আমাদের শেষ, মানে মেইন থিম হচ্ছে এটা। তাহলে আমি দেখলাম ভাই যারা উপরিপাতিত হচ্ছে কে কে? দুইজন হচ্ছে এরা দুইজন। এরা দুইজন উপরিপাতিত হওয়ার ফলে যে তরঙ্গটা পাবো লব্ধি তরঙ্গ, সেটার বিস্তার হচ্ছে এটা। এখন কেন বিস্তার? কারণ ভাই আমার হচ্ছে গঠনমূলক তখনই হবে, ভালো করে খেয়াল করো, গঠনমূলক তখনই হবে যখন তাদের আই ম্যাক্স আই সর্বোচ্চ। আবার আমরা জানি হচ্ছে আই হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। এর মানে আমরা লব্ধি তরঙ্গ যেটা, ওই লব্ধি তরঙ্গের এটা ম্যাক্সিমাম হইতে হবে, সর্বোচ্চ বিস্তার হইতে হবে। কখন? সমদশা। আর এই সর্বোচ্চ বিস্তার যেটা, সেটা হচ্ছে টুয়াইস এ। কেন টুয়াইস এ? কারণ ভাই একটার বিস্তার এ আর একটার বিস্তার এ, দুজন যদি সমদশায় থাকে দুজনকে যোগ করে দিলে পেয়ে যাব টুয়াইস এ। এটাই হচ্ছে আমার গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত। এর মানে লব্ধি তরঙ্গের বিস্তার যদি টুয়াইস এ হয়, লব্ধি তরঙ্গের বিস্তার যদি টুয়াইস এ হয়, তাহলে আমরা এখান থেকে গঠনমূলক ব্যতিচার পাবো। আর যদি আমরা বলি ধ্বংসাত্মক, তাহলে আমরা বলতে পারবো আইটা আমাদের মিনিমাম হইতে হবে। আই মানে তীব্রতা মিনিমাম মানে হচ্ছে আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এর মানে বিস্তার মিনিমাম হইতে হবে। আর সর্বনিম্ন বিস্তার মানে হচ্ছে আমাদের এ মাইনাস এ মানে হচ্ছে 0। এখানে আমাদের এ প্লাস এ সমান হচ্ছে টুয়াইস এ, কারণ দুইটা যোগ হবে। আর মিনিমাম কখন পাবো? যখন তারা বিপরীত দশায়। আর বিপরীত দশায় দেখলে আমরা পেয়ে যাব এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি ভাই, লব্ধি তরঙ্গের বিস্তার যেটা, সেটা আমরা পেয়ে গেছি। এই বিস্তার এর মানটা যদি টুয়াইস এ হয় তাইলে পাবো গঠনমূলক। তাহলে যাদের জন্য টুয়াইস এ হয় তাদের জন্য গঠনমূলক,
যাদের জন্য জিরো হয় তাদের জন্য ধ্বংসাত্মক। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি লব্ধি তরঙ্গের বিস্তার পেয়ে গেছি। এই লব্ধি তরঙ্গের বিস্তার থেকে এখন আমরা বের করব আমার এই পি বিন্দুতে কখন গঠনমূলক কখন ধ্বংসাত্মক। তখনই গঠনমূলক যখন এ এর মান টোয়াইজ এ, তখনই ধ্বংসাত্মক যখন এ এর মান জিরো। বলো এতটুকু ক্লিয়ার কিনা? ইভান সাইদ পুরো ফার্স্ট ইয়ারে পড়ো। হ্যাঁ, ফার্স্ট ইয়ারই তো আমরা এগুলো পড়ছি, এখন সেগুলো হচ্ছে রিপিট দিচ্ছি ধরতে গেলে। এখন তোমরা তো আশা করি ভুলে গেছো। আর আরেকটা কথা হচ্ছে এখানে তো একটু হলেও চেঞ্জ আছে, আমরা এখানের মতো করে আবার নতুন করে পড়তেছি, কারণ পরীক্ষা অনেক সময় এই ধরনের প্রমাণের ব্যাপারগুলো চলে আসতে পারে। একটু ক্লিয়ার কিনা বলো? ফার্স্ট ইয়ারে পড়ছিল তোমরা শব্দের ব্যতিচার, এখানে বলতে তোমরা আলোর ব্যতিচার। ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এখন আমার কাজ কি দেখো, এখন আমার কাজ হচ্ছে ভাইয়া লব্ধি তরঙ্গের যে বিস্তার, সেই বিস্তারের ইকুয়েশন হচ্ছে a ইকুয়ালস টু টোয়াইস a cos phi x ডিভাইডেড বাই 2, phi x ডিভাইডেড বাই ল্যামডা, কি 2 ল্যামডা, phi x ডিভাইড বাই ল্যামডা। হ্যাঁ, phi x ডিভাইড বাই ল্যামডা। এখন আমার কথা হচ্ছে আমরা যে এটা লব্ধি তরঙ্গের বিস্তার পাইলাম, এটা আমার কয় ধরনের হইতে পারে ভাইয়া? দুই ধরনের। একটা হচ্ছে কি ভাইয়া, যদি আমার এটা গঠনমূলক হইতে হয়, কি মূলক? গঠনমূলক। গঠনমূলক হইতে হলে এর মান হইতে হবে টোয়াইস এ। আর এটা যদি আমার ধ্বংসাত্মক হয়, এটা যদি আমার ধ্বংসাত্মক হতে হয়, মানে অনুজ্জ্বল বিন্দু ধ্বংসাত্মক হতে হয়, তাহলে এর মান আসবে 0, সর্বনিম্ন বিস্তার। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটা যদি টোয়াইস এ হয় তাহলে গঠনমূলক, আর যদি ধ্বংসাত্মক হয় তাহলে 0। এখন আমরা কি করব জানো? আমি এখন যে কাজটা করব, বিস্তারটাকে টোয়াইস এ ধরে নিব। তাহলে বিস্তারটাকে টোয়াইস এ ধরে নিছি মানে কোন ধরনের ব্যতিচার? গঠনমূলক ব্যতিচার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কোন সময় গঠনমূলক হয়। তাহলে আমরা আসো গঠনমূলক বের করি, ধ্বংসাত্মক বের করি। কিভাবে করব? সিম্পল ভাই, আমরা তো অলরেডি জানি a সমান টোয়াইস এ cos phi x ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, তাহলে a এর মান কত হইতে হবে? টোয়াইস এ ইকুয়ালস টু টোয়াইস এ cos phi x ডিভাইডেড বাই ল্যামডা। টোয়াইস এ ক্যান্সেল আউট, টোয়াইস এ ক্যান্সেল আউট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos phi x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1। এখন প্রশ্ন হলো cos কতর মান 1? হ্যাঁ, তোমরা আশা করি ম্যাথে একটা জিনিস পড়ছো, ম্যাথের সেকেন্ড পেপারের, যদিও ফার্স্ট ইয়ারে পড়ো না, এখন তো পড়ছো, যে ম্যাথ সেকেন্ড পেপারের 7 নম্বর অধ্যায়ের 2 নম্বর অধ্যায় 7b, সেখানে পড়ছো cos থিটা ইকুয়ালস টু 1 হলে, cos থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? দেখি কমেন্টে একটু বলো তো। cos থিটার মান 1 হলে থিটার মান কত? কমেন্টে একটু বলো। cos থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? n দিয়ে বলতে হবে, n দিয়ে বলতে হবে, একটা মান না, যত মান হইতে হবে, পর্যায়ক্রমিক পর্যায়ভিত্তিক সবগুলো মান বলতে হবে। আর একইভাবে আমরা যদি এখানে বলি, হ্যাঁ এখানে সিম্পল হচ্ছে ভাইয়া a ইকুয়ালস টু টোয়াইস এ cos phi x ডিভাইডেড বাই ল্যামডা। এর মান 0 হতে হবে, টোয়াইস এ cos phi x ডিভাইডেড বাই ল্যামডা। দ্যাট মিনস cos phi x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তোমার কাছে আমার প্রশ্ন হলো cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কত? পড়ছো কিন্তু, এগুলো কিন্তু তোমরা পড়ার কথা। বলো, এটা বলো যে আমাদের এটা কত, যে cos থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত, cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার মান কত? তাড়াতাড়ি কমেন্টে বলো।
হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমার থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n + 1 5/2, আর এটা যখন থিটা ইকুয়ালস টু হচ্ছে n phi। তাহলে আসলে আমরা এখান থেকে যেটা বলতে পারি ভাইয়া, cos phi x / lambda সমান যদি 1 হয় তাহলে এই পুরো জিনিসটাকে আমরা থিটার সমতুল্য ধরতে পারি, এটা থিটা। তাহলে এই phi x / lambda যেটা, তার মান কত হইতে পারে ভাইয়া? তার মান আমাদের পাই হতে পারে, তার মান আমাদের পাই হতে পারে, সরি 0 বসাইলে আমাদের 5/2, তার মান 5/2 হতে পারে, তার মান 3/2 হইতে পারে, তার মান 5/2 হতে পারে। এক কথায় আমরা যদি বলি এভাবে, n তমটার জন্য হচ্ছে 2n + 1 5/2 হতে পারে। কিসের মান? phi x / lambda এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, কারণ cos কত মান 1, 5/2 এর মান 1, 3/2 এর মান 1, 5/2 এর মান 1। তাহলে আমরা এগুলার মান 1, এক কথায় 2n + 1 5/2, এটার মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে খুবই সিম্পলভাবে বলতে পারি, হচ্ছে তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে আমরা যেটা বলতে পারি সিম্পল, তোমার সবগুলো থেকে 5 এটা চলে যাবে স্বাভাবিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x/λ, এখান থেকে বলতে পারি হচ্ছে আমাদের 1/2, এখান থেকে বলতে পারি 3/2, এখান থেকে বলতে পারি 5/2, এখান থেকে আমরা এভাবে বলতে আমরা এখান থেকে বলতে পারি 2n + 1 × 1/2। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, এগুলো কার মান? x/phi এর মান। উভয় পাশ থেকে আমি পাই কেটে দিলাম। এখন তুমি বলতে পারো কেমনে কাটছেন, এখানে তো অনেকগুলা। দেখো, এটা সমান এটাও হইতে পারে, আবার এটা সমান এটাও হইতে পারে, এটা সমান এটাও হইতে পারে। আমরা সব একসাথে লিখছি, মানে এটা সমান এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এক কথা এটা হইতে পারে। এবার আমরা ল্যামডা দ্বারা গুণ করব। ল্যামডা দ্বারা গুণ করলে আমরা পাবো x = হচ্ছে λ/2, 3λ/2, 5λ/2, এভাবে 2n + 1 λ/2। আচ্ছা, খুব ভালো করে বলো তো, আমরা একবারে শুরু থেকে যখন বলে আসতেছি এই এক্সটাকে আমরা কি বলছি ভাইয়া? এই এক্সটাকেই আমরা এতক্ষণ পর্যন্ত বলে আসলাম ভাইয়া, এটা হচ্ছে পথ পার্থক্য। আমরা একবারে প্রমাণ করার শুরুতে ধরেই নিয়েছিলাম পথ পার্থক্য এক্স। তাহলে আমরা এখন দেখতেছি সেই পথ পার্থক্য এক্সটা 2n + 1 5/2 যখন হচ্ছে, তখন আমার এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচার। এর মানে আমরা বলতে পারবো, এভাবে বাংলায় বলতে পারি, পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক। λ/2 এর বিজোড় গুণিতক। এটা পরে বাচ্চা, এটা পরে বলি, আপাতত না বলি, একসাথে বলবো, জায়গা হবে না হয়। তাহলে আপাতত আমরা দেখতেছি এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত, x এর মান হচ্ছে 2n + 1 5/2 চলে আসছে। একইভাবে ধ্বংসাত্মকটা পাবো। তো ধ্বংসাত্মক যদি পাই, তাহলে আমরা এখানে সিম্পলভাবে বলতে পারি ভাই, cos থিটার মান যদি 0 হয়, থিটার মান হচ্ছে n phi। এক কথায় 5x / lambda, থিটার মান হচ্ছে ভাইয়া 0 হইতে পারে, পাইও হতে পারে, cos phi এর মানও 0। তাহলে আমরা এখানে 2 পাইও হতে পারে, 3 পাইও হতে পারে, এভাবে n পাইও হতে পারে, এভাবে আমাদের কি n পাইও হতে পারে। একটু ঝামেলা হয়েছে না? একটু ভুল হয়েছে তো, দাঁড়া আমি ঠিক করে দিই। ঠিকটা এভাবে করি,
তোমরা এরকম তো খেয়ালই করো নাই 0 0 0 এগুলোর মান হচ্ছে 0 cos 5/2 এর মান হচ্ছে 0 cos 3/2 এর মান 0 cos 5/2 এর মান 0 2n + 1 5/2 এর মান 0 তাহলে পথপার্থক্য যখন এত তাহলে ধ্বংসাত্মক ওহো কি ভুল করে ফেলছি এবার হচ্ছে গঠনমূলক আমি তো খেয়ালই করি না এখন হঠাৎ করে মাথায় আসলো কি রে ভাই cos 0 এর মান কেমনে 0 হয় cos 0 এর মান তো 1 আমি তো টেনশনে পড়ে গেছিলাম হ্যাঁ এবার ঠিক আছে ভাই cos কতর মান 0 cos 5/2 এর মান 0 3/2 এর মান 0 5/2 এর মান 0 cos 2n + 1 5/2 এর মান 0 এর মানে cos θ = 0 হলে তখন থেকে আমরা বলতে পারবো θ = 2n + 1 5/2 আর cos θ = 1 হলে তখন থিটার মান হচ্ছে n পাই এবার ঠিক আছে তোমরা উল্টা বলছো তোমাদের সাথে আমিও নাচতেছি কি সুন্দর এবার আসো এখানে আবার একটা কথা আছে সেই কথাটা হচ্ছে কি ভালো করে খেয়াল করো ভাইয়া আপনি যদি 1 বলেন মনোযোগ দিয়ে খেয়াল করো আপনি যদি 1 বলেন তাহলে θ = হচ্ছে 2n π আপনি যদি 1 বলেন θ = হচ্ছে 2n π কিন্তু আমার কথা হচ্ছে এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ভাই আমরা যে বলতেছি a এর মান 2a খুব ভালো করে খেয়াল করো ভাই আমরা যে বলতেছি a এর মান 2a এটার মধ্যে কাহিনী আছে সেই কাহিনীটা কি ভাই a এর মানটা হচ্ছে যদি আমার মনে করেন এটা এইদিকে এটাও এইদিকে তখন a এর মান হচ্ছে 2a ভাই এটাও এইদিকে এটাও এইদিকে তখন a এর মান 2a এটা হচ্ছে আমাদের শীর্ষ মিলিত হয়েছে এটা হচ্ছে পাদ মিলিত হয়েছে তো এটা তো আমার সরণ বারবার বলতেছিলাম তরঙ্গের আমাদের সরণ তো ভেক্টর রাশি না গত ক্লাসে বলছি না যে আমাদের বিস্তার একটা ভেক্টর রাশি তাহলে আমাদের এখানে এটা প্লাস হলে এটা মাইনাস না এক কথাই হচ্ছে আমাকে বলতে হবে +-2a হ্যাঁ এবার ঠিক আছে +-2a যখন দিব এবার এখানে +-1 আসবে এবার যাইয়ে ঠিক আছে +-1 এর ক্ষেত্রে আমরা যদি বলি ভাইয়া 0 এর মান হচ্ছে cos 0 এর মান হচ্ছে 1 cos π এর মান হচ্ছে -1 cos 2π এর মান হচ্ছে +1 cos 3π এর মান -1 এভাবে আমরা বলতে পারবো সবগুলোর জন্য পাই তাহলে এক কথায় আমরা বলতে পারি হচ্ছে n π তাহলে আমরা বলতে পারি হচ্ছে cos n π এর মান হচ্ছে +-1 এখানে কিন্তু প্লাস কেন প্লাস কারণ ভাই তারা তো শীর্ষ মিলিত হলে সেটাই কিন্তু আমাদের কি গত ক্লাসে বলছিলাম শীর্ষ মিলিত হচ্ছে মানে এইদিকে আমি এটা পাচ্ছি 2a এটা হচ্ছে +2a আর এই ক্ষেত্রে এটা হচ্ছে a সমান -2a শীর্ষ মিলিত হলো পাদ মিলিত হলো শীর্ষ মিলিত হলো সমদশা পাদ মিলিত হলো সমদশা যখন শীর্ষ আর পাদ মিলিত হয় তখন হচ্ছে বিপরীত দশা তাহলে আমরা এখান থেকে এবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তাহলে এবার আমরা বলতে পারি হচ্ছে যখন আমার পাইয়ের সরল গুণিতক 0 π 2π 3π তখন হয় +1 হবে অথবা -1 হবে +1ও হতে পারে -1ও হতে পারে হোক না কারণ আমার এখানে তো যে কোনোটাই হতে পারে ভেক্টর রাশি এর মানে দিকটাকে আমি ভালোবাসি তাহলে আমরা এখান থেকে বলতে পারি আবার আগের মতো পাইগুলো চলে গেলে x/λ এর মান হচ্ছে 0 1 2 3 এভাবে 5 পর্যন্ত সরি n পর্যন্ত আর ল্যামডা দ্বারা গুণ করলে x = 0 λ 2 λ 3 λ এভাবে আমরা পাবো n λ তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি ভাইয়া এখানে যে আমাদের x দেখতেছেন এই xটাকে আমরা কি বলি এই xটাকে আমরা বলি হচ্ছে পথ পার্থক্য এই পথ পার্থক্য যেটা বলতেছেন সেই পথ পার্থক্য xটা আমাদের 0 হইতে পারে ল্যামডা হইতে পারে 2 ল্যামডা হইতে পারে 3 ল্যামডা হইতে পারে এক কথায় n ল্যামডা
এখন ভাই দেখেন এখানে আমাদের পথপার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, দেখেন ল্যামডা বাই 2 এর আগে টুয়াইজ এন প্লাস 1 আছে, টুয়াইজ এন প্লাস 1 মানে কি বিজোড়, তাহলে এখানে বিজোড় কার ল্যামডা বাই 2 এর, দুইটার মধ্যে আমি কম্প্যারিজনটা ক্রিয়েট করার জন্য আমি এটাকে লিখলাম এভাবে ল্যামডা বাই 2 ইন্টু টুয়াইজ এন, লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়, নিচে 2 উপরে 2 শেষ। তাহলে সুবিধা হবে কি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবো। এটা দ্বারা বোঝায় ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, এটা দ্বারা বোঝায় ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। এটা হচ্ছে পথ পার্থক্য, যদি এরকম হয় তাহলে গঠনমূলক, এরকম হলে ধ্বংসাত্মক। তাহলে গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত হচ্ছে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হইতে হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হতে হবে। যদি পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয় দ্যাট মিনস সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, আর যদি পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয় সেটা হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচার। বলো এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? আমি আবার বলতেছি এখানে কিন্তু জিরো, হ্যাঁ এখানে জিরো, কস কতর মান জিরো, এই মানগুলোর জন্য জিরো, আর এখানে কিন্তু প্লাস 1ও আছে মাইনাস 1ও আছে, ওই কারণে প্লাস মাইনাস দুইটাই আমি কাউন্ট করছি। একটু ক্লিয়ার কিনা বলো? ওকে, তাহলে অলরেডি আমরা একটা শর্ত পেয়ে গেলাম ভাইয়া, কখন আমার ধ্বংসাত্মক হবে, কখন আমাদের গঠনমূলক হবে। তাহলে আমরা শর্ত যেহেতু পেয়ে গেলাম, সেই শর্তটা আমরা এখানে আবার লিখি, যে আমরা লিখি সেটা হচ্ছে ভাইয়া আমাদের ধ্বংসাত্মক তখনই হচ্ছে যখন আমার এক্সের মান টুয়াইজ এন প্লাস 1 ল্যামডা বাই 2 হচ্ছে। গঠনমূলক তখনই হচ্ছে যখন এক্স এর মান এন ল্যামডা হচ্ছে অথবা টুয়াইজ এন ল্যামডা বাই 2 হচ্ছে। এখন এটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় লিখব, খাঁটি বাংলা ভাষায় এটাকে আমি লিখব এই যে এই জিনিসটা এটা হচ্ছে ধ্বংসাত্মকের শর্ত, এই যে এই জিনিসটা এটা হচ্ছে গঠনমূলকের শর্ত। তাহলে আমরা গঠনমূলক আর ধ্বংসাত্মকের শর্ত পেয়ে গেলাম, শর্তগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা শর্ত পেয়ে গেলাম, এবার আসো আমরা একটু দেখাই সেটা হচ্ছে কি ভাই, এটাকে আমরা বাংলা ভাষায় কি বলতে পারি, সেটা হচ্ছে এক্স মানে পথ পার্থক্য, সেটা ল্যামডা বাই 2 এর কেমন গুণিতক, বিজোড় গুণিতক, টুয়াইজ এন প্লাস 1 একটা বিজোড় সংখ্যা। তাহলে পথ পার্থক্য, পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হলে, বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার হয়, হলে ওই বিন্দুতে, ওই বিন্দুতে, ওই বিন্দু ধ্বংসাত্মক মানে কোন বিন্দু, অনুজ্জ্বল বিন্দু পাওয়া যায়, ওই বিন্দুতে অনুজ্জ্বল বিন্দু পাওয়া যায়, অনুজ্জ্বল বা অবম বা অন্ধকার বিন্দু পাওয়া যায়, অন্ধকার বিন্দু পাওয়া যায়। আর এখানে লিখতে পারি দেখো পথ পার্থক্য, পথ পার্থক্য দেখো এখানে আমরা দুইটা কথা লিখতে পারি, একটা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতকও বলা যায়, আবার ল্যামডা এর সরল গুণিতক বলা যায়, কারণ 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা, তো আমি দুইটাই লিখে দিচ্ছি। পথ পার্থক্য ল্যামডা এর সরল গুণিতক অথবা, অথবা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে, জোড় গুণিতক হলে ওই বিন্দুতে, ওই বিন্দুতে উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল বা চরম বিন্দু পাওয়া যায়।
বলো এতটুকু ক্লিয়ার কিনা। তাহলে আমাদের এটা সুন্দর করে আমরা লিখে দিলাম যে আমাদের কি হয় না হয়। এটা হচ্ছে চরম পাওয়ার শর্ত, এটা হচ্ছে চরম বিন্দু পাওয়ার শর্ত। বলো আমরা এতটুকু বুঝছি কিনা। তাহলে আমাদের ধ্বংসাত্মক বিন্দু মানে হচ্ছে ওইখানে আমাদের কি সৃষ্টি হবে, অনুজ্জ্বল বা অবম বা আমাদের অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। আর এই অন্ধকার বিন্দু সৃষ্টি হওয়াটাকেই আমরা বলতেছি ধ্বংসাত্মক ব্যতিচার। আর λ/2 এর জোট গুণিতক অথবা ল্যামডা এর সরল গুণিতক হওয়া মানে হচ্ছে সেখানে উজ্জ্বল বা চরম বিন্দু সৃষ্টি হবে। আর এই চরম বিন্দু সৃষ্টি হওয়াটাকে আমরা বলতেছি গঠনমূলক ব্যতিচার। এটা হচ্ছে আমরা কি দিয়ে ব্যাখ্যা করলাম, পথ পার্থক্য দিয়ে ব্যাখ্যা করলাম। ঠিক সেম জিনিসটাকে দশা পার্থক্য দিয়ে ব্যাখ্যা করা যায়। তার জন্য আমি যেহেতু অলরেডি পথ পার্থক্য জানি, তাহলে দশা পার্থক্য অবভিয়াসলি জানবো। সেই দশা পার্থক্যটা আমরা এখন দেখব। আগে বলো এই লাইনগুলো ক্লিয়ার কিনা। না এতক্ষণ খাঁটি বাংলায় বলি নাই, এতক্ষণ গাণিতিক বাংলায় বলছি, এখন আমরা খাঁটি বাংলায় লিখে দিছি। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অধ্যায়টা নিয়ে একটু হতাশায় থাকে, মানে কনসেপ্ট ক্লিয়ার না আর কি। ইন্টারমিডিয়েটে থাকতে আমাদের এরকম কনসেপ্ট ক্লিয়ার ছিল না। আসলে ওই সবাই কি করে ফার্স্ট ইয়ারে পড়ছে, ওই জন্য কোনোরকম চালাইয়া দেয়। অ্যান্ড ফার্স্ট ইয়ারে তো আর এগুলো পড়ে নেই, ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট ইয়ারের জিনিসটা পড়ছে, তাই স্কিপ করে যাওয়া যাবে না, সব কিছু ডিটেলস ব্যাখ্যা করে যাইতে হচ্ছে। ওকে, এবার আমি যেহেতু জানি ভাইয়া এখানে পথ পার্থক্যের হিসাবটা আমি জানি, তাহলে নিশ্চয়ই দশা পার্থক্যের হিসাবটাও জানবো। আমরা জানি দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক হচ্ছে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক। এটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক। হ্যাঁ, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো আসো এবার এখানে আমরা তো অলরেডি পথ পার্থক্য জানি, পথ পার্থক্য যদি এরকম হয় তাহলে গঠনমূলক। তাহলে এই পথ পার্থক্যের জন্য যে দশা পার্থক্য পাবো সেই দশা পার্থক্য আমরা বের করি কিভাবে ভাইয়া। তাহলে আমরা দশা পার্থক্যটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতেছি, সমান আমরা বলতে পারবো 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্যটা কত এখানে ভাই? এখানে পথ পার্থক্য হচ্ছে 2n + 1 λ/2। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ভাইয়া? সিম্পল, আপনার এখানে ল্যামডা চলে যাবে। ওকে ভালো কথা। আমাদের যদি চলে যায়, এটা চলে গেল, আপনার এখানে 2 চলে যাবে। ওকে ভাই, চলে গেল। তাহলে এটার মান আমরা পাবো 2n + 1 পাই। ওকে, যেটা পাই সেটা আমি লিখে রাখছি। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি, দশা পার্থক্য পথ পার্থক্য 2n + 1 λ/2 বলা যে কথা, দশা পার্থক্য 2n + 1 5 বলাও সেম কথা। কারণ এই পথ পার্থক্যের জন্য এই দশা পার্থক্য আমরা পাচ্ছি। সিমিলারলি আমরা এখানে দেখাবো। এখানে যদি আমরা দেখাই তাহলে আমরা বলতে পারবো পথ পার্থক্য হচ্ছে n λ, তাহলে দশা পার্থক্য হবে কত? 2π/λ ইন্টু x। এক্স মান হচ্ছে পথ পার্থক্য কত? n λ। তো আমরা n λ যখন লিখলো তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছো ল্যামডা কাটাকাটি, তাহলে আমরা এখানে পাচ্ছি 2n পাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2n পাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যেরকম একটু আগে বলছিলাম ভাইয়া পথ পার্থক্য দিয়ে তোমাদেরকে সুন্দর একটা লাইন লিখে দিচ্ছি, পথ পার্থক্য দিয়ে সুন্দর একটা লাইন লিখে দিয়েছিলাম। এবার ঠিক সেম লাইনটা লিখে দিব দশা পার্থক্য দিয়ে। কীভাবে দেখো, আমরা এতটুকু করার পর এবার আমরা আবার এটা মুছে আবার নতুন করে লিখব। মুছে আমি নতুন করে লিখতেছি, ব্রুম, লিখে শেষ। তাহলে আমাদের দেখো লিখা শেষ। কি লিখা শেষ? আমি খালি চেঞ্জটা করে দিব।
দেখো তাহলে আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা আসবে টুয়াইস এন প্লাস 1 পাই, আর এটা হচ্ছে টুয়াইস এন পাই। এর মানে বুঝতেই পারতেছো দশা পার্থক্য যদি পাই এর কার পাই এর বিজোড় গুণিতক হলে ওই বিন্দুতে অনুজ্জ্বল বা অবম বা অন্ধকার বিন্দু পাওয়া যায়। আর যদি দশা পার্থক্য যদি ফাই এর জোট গুণিতক, এটা হচ্ছে পায়ের জোট গুণিতক, তাহলে সিম্পল আমরা দেখলাম কি পথ পার্থক্য দিয়েও পাওয়া যায়, দশা পার্থক্য দিয়েও পাওয়া যায়। পথ পার্থক্য দিয়েও আমরা ব্যাখ্যা করলাম, দশা পার্থক্য দিয়েও আমরা ব্যাখ্যা করলাম। বলো আগে আমার এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমাদের তোমরা কিন্তু দেখিও আবার এ কাজ করিও না, একসাথে লিখে দিও। তোমরা কিন্তু আবার সুন্দর করে ব্রুম করে আবার খাতা নতুন করে ক্রুম করে লিখবা, খাতা লিখতে হবে। তাহলে আমাদের এরপরে তুমি আবার এটা লিখছো, আমরা কিন্তু আবার নতুন করে লিখছি। হ্যাঁ, খাতা নোট করার সময় কিন্তু নতুন করে লিখতে হবে। তাহলে আমাদের একবার আমি ব্যাখ্যাটা করছি পথ পার্থক্য দিয়ে, আরেকবার ব্যাখ্যাটা করছি দশা পার্থক্য দিয়ে। তাহলে পরীক্ষায় মনে করো আমি সিম্পল, যদি এই ধরনের ম্যাথ খুব একটা আসে না, তাও আমি বলি যদি কখনো তুমি কোনো একটা ম্যাথ করার সময় তোমাকে বললো এখানে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক, তুমি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক সেটা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারো। একটা হচ্ছে পথ পার্থক্য দিয়ে, আর একটা হচ্ছে দশা পার্থক্য দিয়ে। তুমি দেখবা ওই ম্যাথে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই ইনফরমেশানগুলো দিয়ে কী বের করা যায়। দশা পার্থক্য বের যদি করা যায়, শুধু শুধু আবার কনভার্ট করার কী দরকার পথ পার্থক্যে, সমস্যা নাই। যখন দশা পার্থক্য তুমি বের করতে পারতেছো, মানে তোমাকে ইনফরমেশান এমনভাবে দেওয়া আছে তুমি চাইলেই ইজিলি দশাটা দেওয়া আছে অথবা দশা পার্থক্য বের করা যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা? দশা পার্থক্য বের করবা। দশা পার্থক্য বের করার পর দেখবা এই দশা পার্থক্যটা কি ফাইয়ের জোট গুণিতক নাকি বিজোড় গুণিতক। যেমন ফর এক্সাম্পল তোমার আসছে, তুমি বের করার পর দশাটা আসছে হচ্ছে 13 পাই। আচ্ছা 13 পাইটা মানে কি? 13 পাই মানে হচ্ছে ফাইয়ের কোন গুণিতক? 13 কি বিজোড় না? বিজোড় গুণিতক। এর মানে এই বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছে। তুমি পাইছো দশা পার্থক্য সমান হচ্ছে 10 পাই। যখন তুমি 10 পাই পাইছো এর মানে হচ্ছে পাইয়ের জোট গুণিতক, দ্যাট মিনস এই বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়েছে। একইভাবে যদি তোমার পথ পার্থক্য বের করা যায় তখন তুমি যে কাজটা করবা, পথ পার্থক্য বের করবা, λ/2 বের করবা। λ/2 বের করে দেখবা এটা কি λ/2 এর সাথে জোড়ে মিলে নাকি বিজোড়ে মিলে। যদি জোড়ে মিলে গঠনমূলক, যদি বিজোড়ে মিলে ধ্বংসাত্মক। দ্যাটস ইট। আজকে এতটুকু। আর আমরা সামনে আগাবো না, এতটুকু পর্যন্তই। আগে বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে আমরা সামনে চলে যাই। এতটুকু ক্লিয়ার হলে আমাদের এই কনসেপ্টগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে। এরপর আমরা কিন্তু এখনও ব্যতিচার শেষ করে নেই। এই অধ্যায়ে সবচেয়ে বড় টপিক হচ্ছে ব্যতিচারটাই। এই ব্যতিচারটা আমরা আগামী ক্লাসে আরও জিনিস দেখব, এই যে কোথায় কোন ধরনের বিন্দু সৃষ্টি হয়, উজ্জ্বল, প্রথম অনুজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, তারপর হচ্ছে কোথায় এই যে কতটুকু দূরে আছে, অনেক কিছু বের করব, কণিক ব্যবধান বের করব, সেগুলো হচ্ছে আগামী ক্লাসে। তার আগে আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখলে দেন আমাদের বাকি জিনিসগুলো খুব ইজিলি আমরা মিলাইতে পারবো। ইবান সাইদ খুব ভালো একটা কোয়েশ্চেন করছো। দশমিক মান পাইলে কি হবে সেটা আমি পরে বলবো, এখন না। এখন আমি ধরে নিচ্ছি তুমি দশমিক মান পাচ্ছ না, কিন্তু দশমিক মান পাচ্ছ না, তুমি এখন নর্মাল মান পাচ্ছ। দশমিক মান পাইলে কী হবে সেটা আগামী ক্লাসে। বলো এতটুকু ক্লিয়ার কিনা, বলো কোনো কোয়েশ্চেন আছে কি না? ইভান সাইদ না ভাই, ধরুন দশমিক পাইছি। তুমি ধরো দশমিক তুমি পাইছো, ধৈর্য বসে থাকো আগামী ক্লাস পর্যন্ত ধৈর্য বসে থাকো, কিছু করার নাই। তোমাকে ধরার লিমিট দেওয়া হয়েছে। তুমি 48 আওয়ার কেন, মাঝখানে শুক্রবার আছে, এর মানে তুমি 72 আওয়ার্স ধৈর্য বসে থাকো, এরপরে আনসার পাবা। ওকে, তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত। আমরা আগামী ক্লাসে বাকি জিনিসগুলো বের করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। তবে আর একটা কথা বলে রাখি, আগামী ক্লাস কী বার পরে? রবিবার পরে। ওই দিন মনে হয় আমার আবার এক্সাম থাকবে। এর পরের দিন
আচ্ছা দেখা যাক, সেটা আমরা পরে জানাবো না, আপাতত বেশি হওয়ার প্রয়োজন নেই, পিনিকড হওয়ার প্রয়োজন নেই। এতটুকু পর্যন্তই আজকে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও একজনে কোয়েশ্চেন করছে নাকি? স্বাগত সাকিব। ওয়েবসের আমাদের তরঙ্গের মধ্যে যেটা কঠিন লাগতো সেটা আজকে খুব ভালোভাবে বুঝলাম। দেখো তরঙ্গ যখন ফার্স্ট ইয়ারে পড়ছো তোমরা, অনেকে হয়তো ত্রিকোণমিতির সূত্র জানতা না, অনেকে হচ্ছে এই যে তোমার কি বলে এখানকার জিনিসগুলো জানতা না, কি বলে আমরা ওই যে একটু আগে বসালাম cos θ = 0 হলে কী হয়, +-1 হলে কী হয়, এই জিনিসগুলো তুমি তখন একটু কম জানতে, এগুলো সম্পর্কে তোমাদের বেসিক খুবই লো ছিল, এখন তো জানছো। আর তার উপরে তো তুমি সেকেন্ড ইয়ারে আবার ওগুলো নিয়ে আলাদা করে অধ্যায় আছে, তো যার কারণে হচ্ছে তোমার এগুলোতে ঝামেলা স্বাভাবিক, এটা ইজি লাগাটাই স্বাভাবিক। আর আরেকটা জিনিস হচ্ছে তুমি দেখিও ক্লাস 8-এ থাকলে ক্লাস 8-এর পড়াটা কঠিন লাগে, ক্লাস 9-এ উঠে গেলে কিন্তু তখন মনে হয় যে 8-এর পড়াটা খুবই সহজ, তুমি পড়াইতে পারবা চাইলে। এখানেও সেম, ক্লাস 12-এ আসলে 11-এর পড়াটা একটু সহজ মনে হয়, তবে পড়তে গেলে আবার তখন একটু কঠিন মনে হয়, কারণ দুইটার উপরই এক্সাম দিতে হয়। ওকে, আল্লাহ হাফিজ। ওই ক্লাস ক্যান্সেল কে বলছে?